তোদের গতদিন রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুল্যরোধ বের করেছিলাম আমরা। আচ্ছা, ওই সম্পর্কিত তোদের কিছু সহজ পদ্ধতি আজকে শেখাবো সবার শেষে। আর ওই সম্পর্কিত কয়েকটা অঙ্ক আমি হাতেরও করে দেবো। বাদ বাকি তোদের একটা শিট আমি সাপ্লাই করবো, আজকে সেই শিটটা দিয়ে দেবো। সেই শিটটাতে তোদের হচ্ছে সমস্ত অঙ্কগুলো তোদের নিজেদের করতে হবে, মানে সলভ তোদের করতে হবে। কীভাবে সলভ করবি সেই সহজ পদ্ধতি আমি 4টে পদ্ধতি তোদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং ওই 4টে পদ্ধতি করতে হবে মানে যে যা নিজের মতো পদ্ধতি তোরা অবলম্বন করতে পারিস, কিন্তু সমাধান করতে হবে অঙ্কগুলোকে। আচ্ছা, তার আগে শুরু করে নিই। দেখ, আজকে তোদের হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তোদের বইতে আছে। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র হঠাৎ কোথা থেকে আসলো সেটাকে আমরা বুঝবো। আমি এখানে একটা ছবি এঁকেছি, সেই ছবিতে দেখ তোরা সবাই দেখতে পাচ্ছিস, এখানে একটা ব্যাটারি রয়েছে যার বিভব পার্থক্য হচ্ছে ভি, আর এখানে একটা রোধ রয়েছে আর। আর এর জন্য এই বর্তনীতে ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর, একটা আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী। এখানটাতে তোরা সবাই জানিস ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা তোরা সবাই জানিস। অর্থাৎ বিভব পার্থক্য অথবা তড়িৎচালক বল যেটাই বলিস না কেন, আমরা সংজ্ঞায় পড়েছিলাম কোনো একক আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য তড়িৎচালক বলের ক্ষেত্রে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, আর বিভব পার্থক্যের ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে দেখ ভি সমান ডাব্লিউ বাই কিউ, তাহলে এটাকে আমি তাহলে লিখতে পারি ডাব্লিউ সমান কিউ ভি। আচ্ছা, তোরা আবার সবাই কি জানিস কিউ ইজ ইকুয়াল টু আইটি, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি, তাহলে সেখানে তাহলে কিউ সমান আমরা লিখতে পারি আইটি। তাহলে দেখ আমি এখানে লিখেছি কিউ সমান আইটি। আবার তোরা সবাই ওহমের সূত্র যে ভি ইকুয়াল টু সবাই জানিস আই আর, তাহলে ভি ইকুয়াল টু আমি লিখেছি এখানে আই আর। তাহলে দেখ এটা কেমন দেখতে হচ্ছে আই স্কোয়ার আর টি, তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান আই স্কোয়ার আর টি। আচ্ছা, এবার আমরা আবার শিখেছিলাম তাপগতিবিদ্যা সূত্র অনুযায়ী যে কৃতকার্য উৎপন্ন তাপের সমানুপাতিক। মানে যেমন ধর আমি আমার হাতটা যদি ঘষি, তাহলে দেখ আমার আমি হাত ঘষছি, তাহলে আমি এটা কার্য করছি, তাতে আমার হাতটা একটু গরম হয়ে যাচ্ছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। যত আমি হাত ঘষবো তত তাপ উৎপন্ন হবে। তার মানে এখানে আমি বলতে পারছি কৃতকার্য আর উৎপন্ন তাপ সমানুপাতিক। এবং এই যে সমানুপাতিক যেটা হয় এটা তোর হচ্ছে, দেখ আমরা লিখতে পারি ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। যে মানে হচ্ছে এখানে জুল তুল্যাঙ্ক বলা হয়, তাহলে এটা শিখে দিচ্ছিস আগে তাপ চ্যাপ্টারে। যে ইজ জুল তুল্যাঙ্ক, তাহলে ডাব্লিউ ইজ জে এইচ, এটা আমি যদি এখানে ডাব্লিউ জায়গায় বসিয়ে দিই তাহলে জে এইচ ইজ আই স্কয়ার আর টি, তাহলে এইচ সমান আই স্কয়ার আর টি বাই জে। এবার আমি যদি জে এর মান বসাই, ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, এর একক হচ্ছে আর্গ বা জুল, আর উৎপন্ন তাপের একক হচ্ছে ক্যালোরি বা জুল। তার মানে তোদেরকে আমি শিখেছিলাম যে এর মান সিজিএস পদ্ধতিতে আর্গ পার ক্যালোরি বা জুল পার ক্যালোরি আমরা লিখতে পারি, আর এসআই পদ্ধতিতে তোর হচ্ছে কোনো এককবিহীন হয়ে যায়। আচ্ছা, এবার তাহলে তোরা সবাই লক্ষ্য করে দেখ, এখানটাতে আমি এইচ এর মান আই স্কয়ার আর টি, জি এর মান 4.2 যদি বসাই, তাহলে এটা 1/4.2 কে ভাগ করলে 0.24 আই স্কয়ার আর টি হয়। অথবা যদি আমি জে এর মান 1 ধরে যদি করি এসআই পদ্ধতিতে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তার মানে তোমরা দেখতে পাচ্ছিস কি, এই সমীকরণটা দেখছি, এই সমীকরণটা দেখ, দুটো সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি। তার মানে এই যে এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি আমি পেলাম, এটাই হচ্ছে জুলের সূত্র। এখানটাতে তাহলে জুলের সূত্রতে যদি দেওয়া হয়, নর্মালি 3 নম্বরের একটা প্রশ্ন থাকে, এটাকে লিখতে হয় এইভাবে, এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি। তোর এই সমীকরণটা শুধু মাথায় রাখবি, বাদ বাকি যে ডিসক্রাইব করা সেটা খুব সহজ। 1 নম্বর পয়েন্ট, তুই ধর এইচ এর সাথে আই কিভাবে সম্পর্কযুক্ত, স্কোয়ার মানে বর্গের সাথে সমানুপাতিক। তাহলে আমি লিখবো কি, ওখানে আর আর টি ধ্রুবক। যদি রোধ এবং সময় ধ্রুবক থাকে, যদি রোধ এবং সময় ধ্রুবক থাকে, তাহলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ব্যাস, তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার হয়ে গেল, যেখানে আর আর টি ধ্রুবক। আচ্ছা, এরপর তুই হচ্ছে আর এর সাথে কীভাবে সম্পর্কিত, এইচ প্রপোর্শনাল টু আর, এখান থেকে হচ্ছে আই আর টি ধ্রুবক। তার মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং এই প্রবাহের সময়কাল যদি স্থির থাকে বা ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে, তাহলে এক্ষেত্রে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক। আর যদি তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধ দুটোই যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সাথে সমানুপাতিক। তাহলে এইভাবে তোরা হচ্ছে সবাই 3টে সূত্র তোরা হচ্ছে ডিসক্রাইব করতে পারছিস। তাহলে ওই যে আমি যে বললাম জুলের সূত্র, তোদের বইতে দেখবি লেখা আছে, তোরা আগে কেউ সূত্রটা পড়তে যাবি না, আগে তোরা হচ্ছে এই সমাধানটা দেখ এবং শেষের লাস্ট সমীকরণটা থেকে দেখ, ওই সূত্রগুলো তোদের সবকটা চলে আসছে। তাহলে আমি কি পেলাম, এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি। অঙ্ক করার ক্ষেত্রে এখানে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এসআইতে যদি করিস, তাহলে এটা সমান করে দিবি এইচ সমান আই স্কয়ার আর টি। আর যদি সিজিএসে করিস, সিজিএস মানে সিজিএস কাম এসআই এর সংমিশ্রণ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কয়ার আর টি। এটা ক্যালোরিতে আসবে, এটা জুলে আসবে, ঠিক আছে? এইবার তোদের হচ্ছে এই জুলের সূত্রের প্রয়োগ কিসে লাগে,
প্রয়োগ বলতে আমরা এই জুলের সূত্র আমরা প্রয়োগ করে থাকি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধর আমাদের বাড়িতে যে সমস্ত আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, এর মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। যেমন ধর এখানে আমি লিখেছি প্রথমে ইলেকট্রিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার। ইলেকট্রিক ইস্ত্রি যেটা থাকে, তোরা যদি কখনো ওটায় খুলিস তাহলে ওই স্ক্রুগুলো খুলে তোরা দেখতে পাবি সবার নিচে একটা দেখবি লোহার পাত রয়েছে। সেই লোহার পাতের উপর দেখবি একটা অভ্রর পাত। সেই অভ্রর পাত, তার মধ্যে দেখবি একটা তারকে এরকম পিছিয়ে জিগজ্যাগ করে রাখা রয়েছে। ওই অভ্রর পাতটা কি, ওখানে অভ্রর পাত্রে রাখা হয়েছে এই কারণে যে ওক্ষেত্রে অভ্রর পাত্রে তোর হচ্ছে এক্ষেত্রে একটা অন্তরক হিসেবে কাজ করে। আর ওই যে তোর হচ্ছে যে জিগজ্যাগতে তোর যে তারটা রয়েছে, সেই তারটাই তাহলে এখানে কি করছে, তাপ উৎপন্ন করছে। এখানে তাপ উৎপন্ন কেন করছে, কারণ হচ্ছে ওই তারটা তৈরি হয় নর্মালি, দেখ আমি লিখে দিচ্ছি নাইক্রোম। নাইক্রোম কি না, একটা সংকর ধাতু। নাইক্রোম হচ্ছে একটা সংকর ধাতু। কি কি নিয়ে তৈরি, দেখ নিকেল, ক্রোমিয়াম আর আয়রন। নাইক্রোম এনআই মানে নিকেল, ক্রোমেট সিআর আর এফি হচ্ছে আয়রন। তাহলে নিকেল, ক্রোমিয়াম আর আয়রন দিয়ে তোর হচ্ছে নাইক্রোম তৈরি। এই তোর হচ্ছে তারের বৈশিষ্ট্য হচ্ছে এর রোধাঙ্ক যেরকম উচ্চ, গলনাঙ্ক হচ্ছে উচ্চ। রোধাঙ্ক উচ্চ হওয়ার জন্য তারপরে কি রোধ বেশি হয়। রোধ বেশি হওয়া মানে কি, তারপরে ওখানে বেশি তাপ উৎপন্ন হবে। কারণ আমরা শিখলাম কি এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি, এখানে এইচ প্রপোর্শনাল টু আর, তারপরে রোধের উপর সাথে সমানুপাতিক। তাহলে রোধ বেশি হওয়া মানে কি, তার মানে সেখানে তাপ উৎপন্ন বেশি হবে। প্লাস প্লাস এর গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি হওয়া মানে কি, মানে এই গোলে মানে যদি একটু গলতে হয় তাহলে অনেক অধিক উষ্ণতায় গিয়ে গলে, তার মানে সহজে গলে না। তার মানে সেই জন্য এর উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক হওয়ার জন্য এটাকে আমরা খুব সহজেই আমরা ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে এটাকে ইউজ করি। ইলেকট্রিক ইস্ত্রি ছাড়াও তোরা হচ্ছে সবাই দেখতে পারবি আমাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক হিটার যেগুলো আছে, দেখ আমি লিখে দিচ্ছি বৈদ্যুতিক হিটার, সেক্ষেত্রে এই নাইক্রোম তার ইউজ করা হয়। আচ্ছা, এই সূত্রে আর প্রয়োগ কি আছে, দেখ ইলেকট্রিক বাল্ব। এই ইলেকট্রিক বাল্ব তোরা সবাই দেখবি একটা ইলেকট্রিক বাল্বের মধ্যে দুটো তামার তার, সোজা তামার তার হচ্ছে প্রবেশ করানো থাকে। তারপরে তার সাথে একটা সরু তার দেখবি, আমরা যদি বলি অনেক সময় ফিলামেন্ট কেটে গেছে, ওই ফিলামেন্ট যেটা তো তৈরি হয়, এই ফিলামেন্টটা তোর হচ্ছে টাংস্টেন দিয়ে। টাংস্টেন এখন বর্তমানে দেখ আমি আবার লিখে দিয়েছি টাংস্টেন অথবা উলফ্রেমাইট। টাংস্টেন অথবা উলফ্রেমাইট দিয়ে তো তৈরি করা হয়। এই টাংস্টেন বা উলফ্রেমাইট যেটা তৈরি হয়, এটা হচ্ছে কি কি দিয়ে তৈরি হয়, উলফ্রেমাইটটা তৈরি হয় আয়রন, ম্যাঙ্গানিজ আর টাংস্টেন দিয়ে। আয়রন, ম্যাঙ্গানিজ, টাংস্টেন দিয়ে। আগে শুধু টাংস্টেন ইউজ করা হতো, এখন উলফ্রেমাইট ইউজ করা হয়। ওটা তৈরি হয় আয়রন, ম্যাঙ্গানিজ আর টাংস্টেন দিয়ে, কারণ ওর স্থায়িত্বটা অনেকটা বেশি হয়। এই টাংস্টেনের বৈশিষ্ট্যটা কি, তার মানে কি হচ্ছে টাংস্টেন তার মানে তোর যখন তড়িৎ প্রবাহ পাঠাচ্ছিস, এক্ষেত্রে ও এতটাই উত্তপ্ত হয়ে যাচ্ছে, মানে এখানে রোদ বেশি হওয়ার জন্য, মানে এই রোধাঙ্ক বেশি, যার জন্য এটা এতটাই উত্তপ্ত হয়েছে এই আলো বিকীর্ণ করছে। এবার এই গেল তোদের হচ্ছে ইলেকট্রিক বাল্ব। কিন্তু একটা কথা বলে রাখি, একটা ইলেকট্রিক বাল্বের মধ্যে শুধুমাত্র ফিলামেন্ট থাকে না, এর ভেতরে কিন্তু তোর হচ্ছে গ্যাস ভরা থাকে। কিন্তু সেই গ্যাস কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাস নয়। আমাদের প্রাকৃতিক গ্যাসের মধ্যে, প্রাকৃতিক গ্যাস হচ্ছে একটা মিশ্র গ্যাস, এর মধ্যে অক্সিজেন গ্যাস থাকে। এই অক্সিজেন থাকার জন্য ওখানে কিন্তু তোর হচ্ছে একটা অক্সিডাইজড হয়ে যায়, টাংস্টেনটা হচ্ছে অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য তোর হচ্ছে ওর মধ্যে একটা নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, নর্মালি আর্গন ভরা থাকে, অথবা শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া থাকে। যদি ওটা ফাঁকা রাখা হতো তাহলে প্রথমত তাপ কম উৎপন্ন হতো, ধর 2100 ডিগ্রি সেলসিয়াসের তাপ উৎপন্ন হতো। আর যেহেতু ওটাকে তোর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সেই ওখানে তো হচ্ছে তাপ উৎপন্ন হওয়ার পরিমাণটা অনেক বেশি হয়, প্রায় 1800 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখানে একটা কথা বলে রাখি, এই যে তোরা হচ্ছে ইলেকট্রিক বাল্ব তোরা দেখতে পাচ্ছিস, ওটা যদি ফাঁকা রাখা হতো, যদি আমি কোনো গ্যাস না ভরি, তাহলে কিন্তু বাহ্যিক বায়ুর চাপ অনেক বেশি হয়, ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যার জন্য তোর হচ্ছে কি হয়, ওর ভিতরে একটা নিষ্ক্রিয় গ্যাস বা শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া থাকে। আচ্ছা, এরপরে দেখ সবাই রয়েছে বৈদ্যুতিক ফিউজ। আমাদের বাড়িতে যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সুইচ বোর্ডে দেখবি একটা করে ফিউজ থাকে, অথবা আমরা যদি কোনো ইলেকট্রিক্যাল গিজবোর্ড দেখি তাহলে সেখানে দেখবি একটা করে ফিউজ লাগানো থাকে। তাহলে এই ফিউজগুলোর কাজ কি, এই ফিউজগুলোর মধ্যে দেখবি তোর হচ্ছে সবাই একটা তার আছে দেখতে পাবি। এই তারটা কি, এই তারটা দেখ সবাই, এই যে টিন আর সীসা, টিন আর সীসা এই দুটোর সংমিশ্রণ। টিন থাকে 25% আর সীসা থাকে 75%। টিন রয়েছে 25% আর সীসা রয়েছে 75%, মানে এই টিন আর সীসা বা লেড এই দুটোর কিন্তু সংমিশ্রণ। এখানটাতে এটা কেন ইউজ করা হয়, এটার রোধাঙ্ক উচ্চ হয় কিন্তু গলনাঙ্ক নিম্ন হয়। বারবার করে বলছি, রোধাঙ্ক উচ্চ মানে এর রোধাঙ্ক উচ্চ হওয়ার জন্য রোধ বেশি হয়, কিন্তু গলনাঙ্ক নিম্ন হয়, মানে অল্প তাপেই এটা গলে যায়। এই যে রোধাঙ্ক উচ্চ আর গলনাঙ্ক নিম্ন হওয়ার জন্য এটার ফান্ডাটা কি, এর ফান্ডাটা হচ্ছে এরকম, নর্মালি আমাদের প্রত্যেকের বাড়িতে যে ফিউজগুলো থাকে, সেই ফিউজগুলো যেটা লাইফ তার, সেই লাইফ তারের সাথে শ্রেণী সমবায় থাকে। শ্রেণী সমবায় কিন্তু একটা
তোর লাইফ তার গেছে, সেই লাইফ তারটার মাঝখানে কেটে দেওয়া হয়, কেটে দিয়ে তার সাথে একটা ফিউচার জুড়ে দেওয়া হয়। এই ফিউচারটা জুড়ে দেওয়ার কারণটা কি, যখন আমাদের বাড়িতে ধর যে সমস্ত আমরা ইলেকট্রিক্যাল গুজবেন্সগুলো যখন ইউজ করি, সেইগুলো যখন অতিরিক্ত পরিমাণে তড়িৎ লাগছে, মানে অতিরিক্ত পরিমাণে আমাদের তড়িৎ শক্তি যদি প্রয়োজন হয়, তাহলে তখন তোর কী হয়, তখন অতিরিক্ত পরিমাণে আমাকে তড়িৎ প্রবাহ পাঠাতে হয়। আর তড়িৎ প্রবাহ যখন পাঠাতে হচ্ছে, তাহলে বেশি করে তাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে আমরা জানি যে এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার টি, যদি আয়ের মান যদি বেড়ে যায় তাহলে উৎপন্ন তাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক ইলেকট্রিক্যাল গিজমোজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ওটাকে কী করা হয়, ওই ফিউচারটা যুক্ত করা হয়। ফিউচারটা এমন নেওয়া হয় যে তোর বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল গিজমোজগুলো রয়েছে, সেগুলোকে যদি নষ্ট হতে হয়, তাহলে তার জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা দরকার, তার থেকে এটা কম তড়িৎ প্রবাহ মাত্রায় গলে যাবে। তাহলে কি হচ্ছে, তারটা গলে গেল, তার মানে আমাকে একটা সংকেত দিয়ে দিল যে এখানে অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, এই তাহলে তারটা ওই ফিউজটা নষ্ট হয়ে গিয়ে আমার অন্যান্য গৃহবর্তনীগুলোকে, মানে বা গৃহবর্তনী বা আমাদের হচ্ছে অন্যান্য জিনিসপত্র সব কিছুগুলোকে তাহলে হচ্ছে রক্ষা করছে। আচ্ছা, তাহলে ফিউজের বৈশিষ্ট্য কি? ফিউজের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক, নিম্ন গলনাঙ্ক, প্লাস ফিউজটাকে সবসময় বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তাও কার সাথে না, লাইফ তারের সাথে। আচ্ছা, এইবার দেখ সবাই, আমরা এটা শিখলাম জুলের সূত্রের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ বা কিছু, এগুলো তো বইতে আছে, তোরা একটু ফুটিয়ে পড়লে তোরা পেয়ে যাবি, খুব সহজ জায়গা। এরপরে দেখ আমরা নিচ্ছি ক্ষমতা। ক্ষমতা মানে কি, কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। কোনো তড়িৎ যন্ত্র প্রতি একক সময় যে পরিমাণ কার্য করছে তাই হচ্ছে ওর ক্ষমতা। দেখ এই ক্ষমতা পি সমান্তরালে আমরা লিখতে পারি W/T, আর W মানে আমরা কৃতকার্য, আমরা এটা লিখতে পারছি VIT। এখানে VIT লিখতে পারি বা I²RT, যা ইচ্ছে লিখতে পারে, সেটা যদি লিখি তাহলে বাই টি কেটে গেল, তাহলে দেখ P সমান VI। এই P সমান VI, তার মানে ক্ষমতাকে আমরা, ক্ষমতা মানে কি, বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার গুণফল। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে নিই, তোদের যে বলতে ভুলে গেছি। দেখ কারেন্ট রেটিং অফ ফিউজ ওয়্যার, মানে ফিউজ তারের যে রেটিং থাকে 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার বা কিছু এরকম, দেখবি যখন আমরা কোনো একটা বর্তনীতে যদি কোথাও ফিউজ লাগাই, দেখবি দোকানদারকে গিয়ে যদি বলি যে আমাদের একটা ফিউজ তার দিন, দেখবি আমাদের চাওয়া হয় যে আপনি কত অ্যাম্পিয়ারের চাইছেন। তখন আমরা হয়তো জানি না, পরে হয়তো বাড়িতে এসে দেখে একবার গিয়ে বলি হয়তো যে না, আমাকে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার দিন। তারপরে আমি এটাই বলছি, কোনো বর্তমানে কোনো ফিউজ তারের যদি রেটিং থাকে 5 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার বা 25 অ্যাম্পিয়ার, এরকম যদি হচ্ছে কোনো রেটিং থাকে, তার মানে কি, ওই তারের মধ্যে যদি 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ গেলে তারটা ঠিকঠাক থাকবে। 5 অ্যাম্পিয়ারের অধিক হলেই ওই তারটা কিন্তু গলে যাবে। আপ টু 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তোর হচ্ছে তড়িৎ প্রবাহটা ঠিকঠাক যাবে। 5 অ্যাম্পিয়ার অধিক হলেই, 5 অ্যাম্পিয়ার হতে হয় না, 5 অ্যাম্পিয়ার হলেই তোর হচ্ছে ওটা আপনাদের গলে যায়। গলে গিয়ে তাহলে কী হচ্ছে, আমার বর্তনী ছিন্ন করে দিচ্ছে, যার জন্য তোর হচ্ছে ওটার রেটিং রাখা হয় বা ফিউচারে তোর হচ্ছে একটা মান রাখা হয়। আচ্ছা, এবার যেটা বলছিলাম ক্ষমতা, ক্ষমতা পি সমান্তরালে আমরা পেলাম VI। এইবার এই ক্ষমতাকে আমরা দু রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমি তো সেটাই শিখেছি, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখ আমি তো এখানে লিখি একবার শ্রেণী সমবায়, একবার লিখি সমান্তরাল সমবায়, ঠিক আছে? এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই দুটোরই প্রয়োগ আমি তোদের একটু বাদেই দেখাবো, একটা উদাহরণ দিয়ে তোদের বোঝাবো, ওটা একটু ভালো লাগবে। শ্রেণী সমবায় দেখ আমি কি করলাম, আমি তোর 3খানা রোধ রেখেছি, R1, R2, R3। এই 3টে রোধকে আমি শ্রেণীতে রেখেছি, আর ওদেরকে আমি দেখ একটা বিভব প্রভেদ V-তে তোর হচ্ছে বা ব্যাটারির সাথে আমি কানেক্ট করেছি। এইবার তোরা সবাই দেখতে পাচ্ছিস, এখানে যদি ব্যাটারি যদি V হয় আর প্রত্যেকটা R1, R2, R3 যদি শ্রেণী সমবায় থাকে, তাহলে দেখ আমার এর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে, সেই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে দেখ আমার I। এবার এই I তড়িৎ প্রবাহ মাত্রা আবার যাচ্ছে, তাহলে R1, R2, R3 এই তিনটেতে কতটা করে ক্ষমতা প্রয়োজন হচ্ছে বা কতটা করে ক্ষমতা এখানে উৎপন্ন হচ্ছে, তাহলে তোরা কীভাবে পাবি? দেখ এখানে আমরা সবাই শিখেছি P = VI। P = VI এইমাত্র আমরা শিখলাম, আমি তো এইমাত্র দেখালাম P = VI ক্ষমতার সমীকরণ। এই VI-টাকেই দেখ আমি যদি ঘুরিয়ে লিখি, V মানে হচ্ছে ওহমের সূত্রে যে IR, তাহলে আমি এটা যদি VI লিখি IR, তাহলে IR × I মানে I²R, তাহলে P সমান I²R। কেন আমি এটা নিলাম I²R? কারণ দেখ এই তিনজনের ক্ষেত্রে আমার আইটা সেম, সবার মধ্যে আমার একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা আছে, যেহেতু শ্রেণী সমবায় রয়েছে। শ্রেণী সমবায় থাকার জন্য সবার মধ্যে আমার একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। যদি আমি এভাবে বলি, পাইপের 3টে অংশ রয়েছে, আমি তোর হচ্ছে 3টেই শ্রেণীতে রেখেছি, আমার জল যাচ্ছে, তাহলে দেখ তিনজনের মধ্যে আমার একই পরিমাণ জল যাবে। এখানে জল আর তড়িৎ প্রবাহ মাত্রা একই কথা, তাহলে দেখ আমার তিনজনের মধ্যে আমার একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, যার জন্য আমি এদের যদি তুলনা করি, তখন তাহলে আমি তড়িৎ প্রবাহ মাত্রাটাকে কমন রাখবো। এবার আমার রোধের সাথে আমি দেখতে মানে তুলনা করতে পারবো যে কার ক্ষমতা বেশি বা কার ক্ষমতা কম। দেখ এখানটাতে তাহলে আমি লিখতে পারছি P1, মানে প্রথমটার ক্ষেত্রে P1 সমান I²R1, P2 সমান I²R2, P3 সমান I²R3। তার মানে কি? তার মানে হচ্ছে দেখ এখানে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি হবে এখানে।
যার রোধ বেশি হবে তার ক্ষমতা বেশি হবে। একটু একটা উদাহরণ দিয়ে বলবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি সমান্তরাল সমবায় আমি রাখি, দেখ R1 R2 R3 তিনটে রোধকে আমি সমান্তরাল সমবায় রেখেছি। এইখানটাতে কিন্তু আমার যদি I তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমার যদি যায়, এই তড়িৎ প্রবাহ এখানে কিন্তু তাহলে তিনটে ভেঙে যাচ্ছে। তিনটে টার্মিনালের মধ্যে কিন্তু দেখ আমার সমপরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাবে না, কোনটা বেশি কোনটা কম। তখন তাহলে আমার কি দেখতে হবে, তখন আমার কিন্তু এখানে তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে তুলনা করলে হবে না। তখন আমাকে তুলনা করতে হবে এখানটাতে, দেখ P সমান VI লিখেছি আমি, V সমান জানি IR, I সমান V/R, তাহলে সেই I সমান V/R এখানে বসিয়ে দিলাম, মানে V²/R। তাহলে P সমান V²/R, আমি এখানে বিভব প্রভেদের সাথে তুলনা করছি। তার মানে দেখ V² যদি R করি তাহলে P1 সমান V²/R1, P2 সমান V²/R2, P3 সমান V²/R3, মানে তিনটে জন্য আমি তাহলে তিনটে পেয়ে যাচ্ছি। তার মানে এখানে যা রোধ কম হবে তার ক্ষমতা বেশি হবে। কিরকম একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। একদম ডান দিকে দেখ আমি লিখেছি ওয়াট রেটিং এর তাৎপর্য। আমরা যখন কোনো একটা বাল্ব কিনি, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল গিজমোজের ক্ষেত্রেই কিন্তু ওয়াট রেটিং করা থাকে, প্রত্যেকটা। যেমন ধর আমি যদি একটা বাল্ব কিনি, সেই বাল্বের গায়ে দেখবি লেখা থাকবে 100 ওয়াট বা 200 ওয়াট লেখা থাকে। আর 220 ভোল্ট, আমাদের এক্ষেত্রে 220 ভোল্ট হচ্ছে কমন, মানে আমরা যে সমস্ত ইউজ করি, মানে আমাদের যে বাড়িতে যে কানেকশন দেওয়া হয় সেটা 220 ভোল্টের সাপ্লাই কানেকশন থাকে। তাহলে দেখ ওটা রেটিং তাহলে কত হচ্ছে, 100 ওয়াট 220 ভোল্ট বা 200 ওয়াট 220 ভোল্ট। দেখ এখানে দেখ লেখা রয়েছে 220 ভোল্ট 100 ওয়াট বা 220 ভোল্ট 200 ওয়াট। তাহলে এই দুটো বাল্বের সুবিধা কি, মানে বিষয়টা কি আগে বলে দিই। এই দুটো বাল্বকে আমি একবার কি করছি, আমি শ্রেণীতে রাখছি, মানে একটা ব্যাটারি, তার সাথে প্রথম বাল্বটা রাখলাম, তারপর দ্বিতীয় বাল্বটা রাখলাম, আমি তার ব্যাটারি কানেকশন করে দিলাম। আর আরেকবার কি করলাম, ওই দুটো বাল্বকে সমান্তরাল সময় যুক্ত করে একটা ব্যাটারির সাথে যুক্ত করেছি। এবার কোন ক্ষেত্রে কোন বাল্বটা বেশি গ্লো করবে, মানে উজ্জ্বলভাবে জ্বলবে, আমি আগে থেকে সমাধান না করে কিন্তু বলে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে যদি আমি শ্রেণীতে রাখি, যেটার ওয়াটেজ কম সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি সমান্তরাল সময় রাখছি, যার ওয়াটেজ বেশি সে উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা বুঝি যে যার ওয়াটেজ বেশি সে তো বেশি উজ্জ্বলভাবে জ্বলার কথা। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে যার ওয়াটেজ কম সে কেন উজ্জ্বলভাবে জ্বলছে সেটা দেখ বুঝে নেব। এখানে প্রথমটার ক্ষেত্রে V সমান 220 ভোল্ট, P1 সমান 100 ওয়াট। তাহলে আমরা সবাই জানি P ইকুয়াল টু VI, তাহলে I সমান লিখে দিতে পারি P/V। P এর মান 100 আর V এর মান 220 বসিয়ে দিলাম, দেখ 0.45 অ্যাম্পিয়ার। তার মানে এর মধ্যে দিয়ে সর্বোচ্চ 0.45 অ্যাম্পিয়ার যেতে পারে, এতটা তড়িৎ মাত্রা যাবে। যদি আমি 220 ভোল্ট 200 ওয়াটের ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে দেখ ওর ক্ষেত্রে আমি পাচ্ছি I2 সমান 0.91 অ্যাম্পিয়ার। তার মানে প্রথম জনের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কম যাচ্ছে, দ্বিতীয় জনের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি যাচ্ছে। দেখ আমার কিন্তু বিভব পার্থক্য সেম, তড়িৎ প্রবাহ মাত্রা এটা কম যাচ্ছে, এটা বেশি যাচ্ছে। তার মানে এর ক্ষেত্রে রোধ বেশি হবে, এর ক্ষেত্রে রোধ কম হবে, সেটাও দেখিয়ে দিয়েছি। দেখ P1 সমান V²/R1, তাহলে R1 সমান V²/P1, তাহলে R1 সমান 484 ওহম। আর এটা P2 ক্ষেত্রে তারা পেলাম 242 ওহম। তার মানে এইখানে তাহলে তোর হচ্ছে দেখতে হবে, যেটা বলছিলাম, যদি তুলনা করি P1 আর P2 দুটো যদি তুলনা করি, তাহলে দুটোর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা সেম। যদি আমি শ্রেণীতে রাখি তাহলে দুটোর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা সেম যাচ্ছে। আমার তড়িৎ প্রবাহটা যদি সেম যায় তাহলে যার রোধ বেশি তাহলে তার ক্ষমতা বেশি হবে। দেখ এখানে দেখ আমি যখন দুজনকে শ্রেণী সমবায় রাখছি, দুটো বাল্বকে শ্রেণী সমবায় আমি রাখছি, তখন দুজনের ক্ষেত্রে তাহলে তড়িৎ প্রবাহটা সেম যাচ্ছে, তাহলে যার রোধ বেশি হবে তার ক্ষমতা বেশি হবে। এখানে রোধ বেশি 484 ওহম আর 242 ওহম হচ্ছে দ্বিতীয়টার, তাহলে 484 ওহম তো 242 থেকে অনেক বড়। যার জন্য দেখ R1 এর মান R2 থেকে বেশি হওয়ার জন্য প্রথম বাল্বটার সেকেন্ড বাল্বের থেকে ওর ক্ষমতা বেশি হবে, মানে প্রথম বাল্বটা সেকেন্ড বাল্বের থেকে বেশি উজ্জ্বলতরভাবে জ্বলবে। অবাক করা বিষয় 100 ওয়াট কিন্তু ওটা, আর পরেরটা যে 200 ওয়াট, ওর ওয়াটেজ কম হওয়া সত্ত্বেও কিন্তু উজ্জ্বলভাবে জ্বলছে। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাড়িতে যে সমস্ত বর্তনীতে যে কানেকশনগুলো থাকে সেগুলো কখনো তো শ্রেণী সমবায় যুক্ত করা হয় না। কেন? শ্রেণী সমবায় যদি যুক্ত করাই হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি যে ওগুলো শ্রেণীতে রাখছি তাহলে তো রোধ বেড়ে যাবে, বর্তনীর তুল্য রোধ তো বেড়ে যাবে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমার অনেক কমে যাবে। তাহলে সেক্ষেত্রে তাহলে হচ্ছে আমার কী হবে, আমার ক্ষমতা তাহলে দেখ অনেক কমে যাচ্ছে। প্লাস যদি কোনো কারণবশত একটা রোধ নষ্ট হয়ে যায় তাহলে বর্তনীটা ছিন্ন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার আর কোনো তড়িৎ প্রবাহটা আমি পাবো না। যার জন্য কখনো কোনো ইলেকট্রিক্যাল গিজমোসকে বর্তনীর সাথে শ্রেণী সহ যুক্ত করা হয় না, সবসময় যেন সমান্তরাল সময় যুক্ত করা হয়। এবার দেখ সমান্তরাল সময় যদি আমি রাখি এদেরকে, তাহলে দেখ P1 সমান V²/R1, P2 সমান V²/R2, তাহলে এবার আমি দেখবো যার রোধ কম, মানে 1/R1 লেস দেন 1/R2, তাহলে দেখ প্রথমটার রোধ মানে 1/R1, R1 এর মান তো 4 থেকে বেশি, কিন্তু 1/R1 তার মানে নিশ্চয়ই 1/R2 থেকে ছোটো হবে। ছোটো হওয়ার জন্য তাহলে প্রথমটার থেকে সেকেন্ডে তাহলে হচ্ছে তোর কী হবে, ক্ষমতা বেশি হবে। তার মানে সেকেন্ড বাল্বটা এখানে বেশি উজ্জ্বলতরভাবে জ্বলবে। এটাই হচ্ছে দেখ আমাদের হচ্ছে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখ আমি দুটো তুলনা করে হচ্ছে আলোচনা করলাম। এর পরে দেখ আমাদের হচ্ছে তড়িৎ শক্তি।
কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। তাহলে এক্ষেত্রে কার্য, আমি এতক্ষণ ধরে যে কার্যটা আমি আলোচনা করেছিলাম, এই কার্য আর শক্তি একই কথা। এই শক্তির তোর হচ্ছে বিভিন্ন একক তোদের বইতে দেখবি রয়েছে। যেমন দেখবি তোরা রয়েছে ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার বা বিওটি। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা কিনা আমাদের বাড়িতে আমরা যে মানে বিদ্যুৎ ব্যবহার করি, তখন দেখবি আমাদের মিটারের যে রিডিং আমরা বলি ইউনিট, 1 ইউনিট। 1 ইউনিট মানে অ্যাকচুয়ালি 1 বিওটি। এই ইউনিটটা তার মানে অ্যাকচুয়ালি কতটা তোরা হচ্ছে শক্তি তোরা হচ্ছে এখানে অপচয় করছিস, সেই শক্তিটা অপচয় দেখে আমরা কিন্তু পেয়ে যাবো 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিউটি সমান দেখে লিখতে হচ্ছে, এটা সূত্র আকারে লেখা যায় ভিআইটি বাই 100, ডাব্লিউ বাই 100, মানে 1000 ভাগ করা হচ্ছে কিলোওয়াটে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট ইন্টু আওয়ার মানে কত? 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে দেখ এই ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল, ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল। তাহলে দেখ আমি সেই জুল লিখেছি, তাহলে দেখ 3.6 × 6 জুল। যেহেতু হচ্ছে এটা ক্যালোরিতে প্রকাশ করিস, তাহলে 3.6 × 6 তোরা জাস্ট 4.2 দিয়ে ভাগ করে দেয়, দেখ 8.6 × 5 ক্যালোরি। তার মানে আমরা 1 ইউনিট মানে আমাদের যদি এতটা এনার্জি, আমরা এতটা এনার্জি অপচয় করার পরে আমাদের কিন্তু তোর হচ্ছে বর্তমানে আমাদের তারা বলতে পারছি যে আমাদের 1 ইউনিট এখানে পাওয়ার কনজিউম হয়েছে। তোরা যে কোনো যন্ত্রের গায়ে দেখবি এই ওয়াট রেটিং দেওয়া থাকে, সেই ওয়াট রেটিং থেকে তোরা হচ্ছে হিসাব করে তোরা বলতে পারছিস যে ওটা কতক্ষণ সময় চললে আমার 1 ইউনিট পাওয়ার কনজিউম করবে। সেই জন্য আমরা কিন্তু ওখান থেকে হচ্ছে আমরা হিসাব করতে পারি। আচ্ছা, সবার শেষে দেখ এখানে যে আলোচনা সেটা হচ্ছে দেখ কোষের সামর্থ্য। কোষের সামর্থ্য মানে কি? আমরা এখন বর্তমানে প্রত্যেকজন মোবাইল কিনি, মোবাইল কেনার সময় দেখি মোবাইলে তোর হচ্ছে আমরা দেখি ক্যামেরার মেগাপিক্সেল, আমরা ব্যাটারির দেখি কত এমএইচ। এই যে এমএইচ বিষয়টা কি? এমএইচ মানে হচ্ছে দেখ ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কোষের সামর্থ্য। ওখানে এমএইচ যেটা লেখা থাকে, এমটা দেখবি লেখা থাকে স্মল এম, ক্যাপিটাল এ, স্মল এইচ বা ক্যাপিটাল এইচ। ওই এমএএইচ মানে কি? ওটা এমএইচ মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, মিলি অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে কি? দেখ ধর আমি একটা ব্যাটারি, আমি একটা মোবাইল নিচ্ছি, সেই মোবাইলের তোর হচ্ছে যে ব্যাটারির সামর্থ্য সেটা লেখা হচ্ছে 5000 এমএইচ। তাহলে 5000 এমএইচ মানে কি? 5000 ইন্টু এম, এম মানে হচ্ছে কিন্তু আমার 10⁻³ মিলি। তাহলে 5000 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার ইন্টু এইচ আওয়ারকে আমরা তাহলে যে সেকেন্ড লিখি তাহলে 3600 সেকেন্ড। তো যদি আমি লিখি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে হচ্ছে কুলম, আর এটা গুণ করে দেখ আমি কত পাচ্ছি, দেখ আমি 18000 কুলম পেলাম। তার মানে কি? তার মানে হচ্ছে ওই ব্যাটারিটা অ্যাপ্রক্সিমেট প্রায় 8000 কুলম চার্জ স্টোর করেছে। মানে আমি যখন চার্জিং করেছি তখন হচ্ছে ওটা 8000 কুলম চার্জ স্টোর করেছে। যখন আমি হচ্ছে ওটাকে ব্যবহার করছি, চার্জিং পয়েন্ট থেকে খুলে এনেছি, তখন যখন আমি এটা ব্যবহার করছি তখন ওই সর্বোচ্চ ওই 18000 কুলম চার্জ আমাকে সাপ্লাই দিতে পারবে, যেটা কিনা তোর হচ্ছে অ্যাকচুয়ালি ডিসচার্জিং হচ্ছে, মানে ওই চার্জটা ওখান থেকে তাহলে হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি চার্জ তো এখানে মানে ক্ষতিগ্রস্ত হয় না, অ্যাকচুয়ালি চার্জগুলো তোর হচ্ছে বর্তমান দিয়ে ঘুরে আসে, আর তখন তোর হচ্ছে কিছু পরিমাণ তড়িৎ শক্তি নিয়ে গিয়ে ওখানে অপচয় ঘটায়। এখানে কিন্তু এটা বলে রাখি, ধর 5000 এমএইচ আমার এখানে লেখা রয়েছে, মানে তাহলে তুই বলতে পারছিস 1 ঘন্টা ধরে আমাকে 5000 মিলি অ্যাম্পিয়ার আমাকে তড়িৎ প্রবাহ পাঠাতে পারবে। যদি তোরা বলিস যে না স্যার 2 ঘন্টা ইউজ করবো, তাহলে 2500 মিলি অ্যাম্পিয়ার করে 2 ঘন্টা আমার দিতে পারছে। যদি 5 ঘন্টা ব্যবহার করি তাহলে আমাকে 1000 মিলি অ্যাম্পিয়ার করে আমাকে 5 ঘন্টা তাহলে হচ্ছে সাপ্লাই দিতে পারছে। তাহলে দেখ এইভাবে বিষয়টা হিসাবটা হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার তোদের হচ্ছে দেখ তুল্য রোধ নির্ণয়, যেটা তো বলছিলাম আজকে পড়ার শুরুতেই বলেছি, তুল্য রোধ নির্ণয়। তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে রোধগুলো শ্রেণীতে থাকতে পারে, সমান্তরালে থাকতে পারে। আমি সেই জন্য তোর হচ্ছে আমার কিছু ভুলভাল থিওরিতে আমি শিখিয়ে দিচ্ছি এই ওটাকে সমাধান করার জন্য, তাহলে তোদের দেখবি অনেক সুবিধা হবে করার ক্ষেত্রে। এই 4টে পয়েন্ট একটু মাথায় রাখবি, একটু পরে তাহলে এর প্রয়োগ দেখাবো। লক্ষ্য করো তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় ভেঙে যায়, লক্ষ্য করো তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় তার বাদ দাও। 3 নম্বর হচ্ছে কান টানা। 4 নম্বর হচ্ছে ভয়। লক্ষ্য করো তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় ভেঙে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় তার বাদ দাও। 3 নম্বর কান টানা। 4 নম্বর হচ্ছে ভয়। এই 4টে পয়েন্ট তোরা মাথায় রাখবি। আর তোদের যখন ক্লাস 12 পড়ি তখন তোদের হচ্ছে আরও 2টো পয়েন্ট শেখাবো, এগুলোতে সব বর্তনী সমাধান করা যায়, মানে রোধ বিভিন্ন জায়গায় থাকবে না কেন তুই রোধ বের করে দিতে পারবো, ঠিক আছে? এই 4টে পয়েন্ট এখন শেখ, আমি তোদের পরের ভিডিওতে তোর হচ্ছে দেখাচ্ছি কীভাবে করতে হয়।